নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার পরবর্তী প্র্যাকটিস সেট নাম্বার 18 নম্বর নিয়ে। এর আগে অলরেডি আমরা 17টি ক্লাস কমপ্লিট করেছি, যার প্লেলিস্ট তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং এই ফেসবুক পেজেও তোমরা দেখতে পাবে। তোমাদের সকলকে বলবো, তোমরা যারা যারা নতুন রয়েছে চ্যানেলে, সকলে সাবস্ক্রাইব করে রাখবে এই ইউটিউব চ্যানেলটিকে এবং এই ফেসবুক পেজকে সকলে ফলো করে রাখবে। লাইক শেয়ারটা তোমরা করে দিও। তো চলো আজকে আমরা শুরু করছি। 18 নম্বর যে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে তার প্রথম প্রশ্ন রয়েছে, নিচে কোনটি মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর একটি উপাদান বা মাপকাঠি নয় বলা হয়েছে। তো এই যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার মধ্যে 3টে মাপকাঠি রয়েছে, তার মধ্যে একটি নয়, সুতরাং কোনটা উত্তর হবে তোমরা বলো। এই যে আমাদের ইন্ডেক্সটি রয়েছে না, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি কার মাধ্যমে এটা প্রকাশ করা হয়? এটি কিন্তু প্রকাশ করা হয়ে থাকে, এই রিপোর্টটি ইউএনডিপি এর মাধ্যমে এটি প্রকাশ করা হয়ে থাকে। আর মনে রাখবে, এই মানব উন্নয়ন সূচক এটি কিন্তু 1990 সালে পাকিস্তানের একজন অর্থনীতিবিদ মেহবুব উল হক তিনি কিন্তু এটি তৈরি করেছেন। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আর এখানে মনে রাখবে যে আমাদের যে মানব উন্নয়ন সূচক রয়েছে, যার স্কোর কিন্তু দেওয়া হয় 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, এর সর্বোচ্চ স্কোর হচ্ছে 1 এবং সর্বনিম্নে 0। এবার এখানে কিন্তু দেখে রাখবে একদম লেটেস্ট এবং লাস্ট যে ডাটাটা রয়েছে, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের ভারতের স্থান কত রয়েছে একদম 2026 অনুসারে। 130তম কিন্তু র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের, এটা একদম লেটেস্ট 2026 অনুসারে। এবার আমাদের সঠিক উত্তর কোনটা হবে? দেখো, এই যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট রয়েছে, সেটিকে আমাদের 3টে যে মাপকাঠি রয়েছে তার মাধ্যমে কিন্তু এটা আমরা বুঝতে পারি। মানুষের যে স্বাস্থ্য রয়েছে, শিক্ষা রয়েছে এবং মানুষের যে জীবনযাত্রার মান, এই 3টের ওপর প্রধানত নির্ভর করে থাকে এই হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স সেটি। সুতরাং এখানে বলা হয়েছে নিচের মধ্যে কোনটি নয়। তাহলে দেখো, অপশান অনুসারে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা অপশান নাম্বার এ। ঠিক আছে, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এই সম্পর্কে তোমরা দেখে রাখবে, এগুলো সবই কিন্তু আমাদের হিউম্যান যে ইন্ডেক্স রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তার গুরুত্বপূর্ণ 3টের মধ্যে সবই পড়ছে। দেখো, পরবর্তী প্রশ্ন আছে, 100 দিনের কাজ বা মনরেগা যে প্রকল্প রয়েছে, এটি বছরে ন্যূনতম কত দিনের মজুরি ভিত্তিক একটি কর্মসংস্থানের গ্যারান্টি এখানে দেওয়া হয়। অর্থাৎ এই যে মনরেগা রয়েছে, যেটা আমরা বুঝতেই পারছি যেটা 100 দিনের কাজ রয়েছে, সুতরাং 100 দিনের যে কাজের গ্যারান্টি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। আর এই প্রকল্প সম্পর্কে যদি আমরা দেখি, এটি কিন্তু 2005 সালে কিন্তু পাস হয়েছিল একটি আইন, যার মাধ্যমে কিন্তু এই প্রকল্পটি স্থির করা হয়েছিল এবং 2009 সালে এর নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নামে অর্থাৎ মনরেগা এটাকে কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু দেখে রাখবে যে এই যে মনরেগায় রাখা হয়েছিল 2009 সালে, এটাকেও কিন্তু পরিবর্তন করে এটাকে এখন বর্তমানে রাখা হয়েছে কি ভিবি, আমি এখানে লিখে দিচ্ছি ভিবি জি রামজি যে অ্যাক্ট বা প্রকল্প তোমরা বলতে পারো, সেই অ্যাক্টের অধীনেই কিন্তু এই প্রকল্পটি চলছে এবং এটাকে কিন্তু 100 দিনের কাজের মেয়াদ সেটাকে বাড়িয়ে 125 দিন কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। সুতরাং এটা কিন্তু আর 100 দিনের কাজ নয়, এটি হচ্ছে এখন 125 দিনের কাজের গ্যারান্টি কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সান্দাকফু, অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, যার উচ্চতা রয়েছে 3636 মিটার এবং এটি দার্জিলিং জেলার যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী রয়েছে তার মধ্যে এটি অবস্থান করছে। এবং তার সাথে মনে রাখবে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ফালুট। ঠিক আছে, এটা সেকেন্ড হাইয়েস্ট। পরের প্রশ্ন নেক্সট রয়েছে, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির সাথে ভারতের কোন বিপ্লব সম্পর্কিত রয়েছে? তো দুগ্ধ উৎপাদনের সাথে ভারতের যেটি সম্পর্কিত ডাইরেক্ট রয়েছে সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব মূলত দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে এবং মনে রাখতে হবে যে অপারেশন যে ফ্ল্যাট, এটিও কিন্তু আমাদের এই শ্বেত বিপ্লবের সাথেই সম্পর্কিত, যেটা কিন্তু 1970 সালে এটা চালু করা হয়েছিল। এবং মনে রাখবে এটাও তার সাথে, এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বা হোয়াইট রেভলিউশনের জনক কিন্তু বলা হয়ে থাকে ভার্গিস কুরিয়েনকে। তার সাথে সাথে এই যে সবুজ বিপ্লব রয়েছে, সবুজ বিপ্লব মূলত যে ধান এবং গম উৎপাদনের সাথে ডাইরেক্টলি সম্পর্কিত রয়েছে এবং ভারতের সবুজ বিপ্লবকে রয়েছেন এম এস স্বামীনাথন, যিনি 2024 পেয়েছেন মরণোত্তর ভারতরত্ন
পুরস্কার। এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক যদি কথা বলা হয় তাহলে হয়ে যাবে নরম্যান বোরলগ। আর অপশানে রয়েছে দেখো নীল বিপ্লবও রয়েছে। নীল বিপ্লব এটি প্রধানত আমাদের মৎস্য উৎপাদনের সাথে বা মাছ চাষের সাথে কিন্তু ডাইরেক্টভাবে সম্পর্কিত এটা। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা বলো, সকলে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা তিনি উত্তোলন করেছিলেন, সুতরাং অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এছাড়া এখানে মনে রাখতে হবে যে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি কর্তব্য পথে তিনি কিন্তু পতাকা উত্তোলন করে থাকেন। এছাড়া এখানে মনে রাখবে যে দিল্লি যেটা কিন্তু কোন নদীর তীরে অবস্থান করছে এটাও পরীক্ষায় আমাদের চলে আসে। দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থান করছে। পরের প্রশ্ন, আর এই লালকেল্লা সম্পর্কে একটা জিনিস মনে রাখবে যে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদার অন্তর্ভুক্ত রয়েছে, যেটা সাল 2007-এর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পূর্ব বর্ধমান। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে, যেটা হচ্ছে বাংলার ধানের ভাণ্ডার। এবং এখান থেকে তোমরা দেখে রাখবে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ধান কিন্তু এখানে উৎপাদন করা হয়ে থাকে। আর ধানের যে রিসার্চ সেন্টার সেটা কোথায় অবস্থান করছে এটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। তো এই যে উড়িষ্যার যে কটক শহর রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে CRRI, যেটা হচ্ছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। অবস্থান কোথায়? ওড়িশার কটকে। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? তো ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে এবং হাইকোর্ট রয়েছে দুটোই পরীক্ষায় চলে আসে। তো সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন তাদের বয়সের যে অবসরের বয়স রয়েছে সেটা হচ্ছে 65 বছর পর্যন্ত তারা কার্যভার করে থাকেন। এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে হাইয়েস্ট 62 ইয়ার্স, এটা হাইকোর্টের ক্ষেত্রে আছে। আর এখানে কিন্তু তোমরা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, মহিলা জাস্টিস যিনি রয়েছেন কে, ফতিমা বিবি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের তিনি ছিলেন প্রথম মহিলা জাজ। এবং এর সাথে এটাও মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতির ইমপিচমেন্টের যে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু অপসারণ করা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, পট্টচিত্র এই যে চিত্রশিল্পের উৎপত্তি যেটা ভারতের কোন রাজ্যে হয়েছিল, অর্থাৎ পটচিত্র এটা আমরা কোন রাজ্যে দেখতে পাই? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা আমাদের ওড়িশা রাজ্যে আমরা দেখতে পাই যে পটচিত্র। এবং এটি কি, এটি কিন্তু হচ্ছে আমাদের যে কাপড় এর ওপর মানে যে সমস্ত কাপড় রয়েছে তার উপরে আঁকার মাধ্যমে একটা প্রাচীন এবং ঐতিহাসিক একটা কিন্তু চিত্রশিল্প রয়েছে, সেটা হচ্ছে ওড়িশায় আমরা দেখতে পাই পটচিত্র। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে বিহার, সেখানেও কিন্তু লোকশিল্প মধুবনী এটাও কিন্তু অত্যন্ত প্রচলিত রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন স্থানে মেসোলিথিক যুগ থেকে শুরু করে ঐতিহাসিক যুগ পর্যন্ত প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভীমবেটকায়। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। আর এটা কোথায় অবস্থান করছে? এটা মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার অবস্থান করছে। আর যদি বলা হয় এটা ইউনেস্কো স্থান রয়েছে, হ্যাঁ এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত রয়েছে, যেটা সাল 2003 সালে। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? তো পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? যেটা কিন্তু হয়ে যাবে আমাদের রিভার দামোদর। দামোদরকেই বলা হয়, তার কারণ বর্ষাকালের দিকে এই দামোদরের নদীর প্রচণ্ড পরিমাণে যে বন্যার কারণে কিন্তু এটা প্রচুর প্রাণহানি ঘটতো এবং প্রচুর ক্ষয়ক্ষতি হতো, যার কারণে কিন্তু এটাকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। যেমন বিহারের যে কোশি রিভার রয়েছে সেটাকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক এরকম। পরের প্রশ্ন রয়েছে, তোমরা সকলে কিন্তু আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার যে মোবাইল অ্যাপ রয়েছে সেটাকে সকলে ডাউনলোড করে রাখবে, কারণ ক্লাসের যে পিডিএফ, যেমন আজকের ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এখানেই পাবে এই অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশানে। এখানে পেইড পিডিএফ সেকশানেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে কী কী, ভারতের ইতিহাস রয়েছে, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, এই দুটোই কিন্তু 80টা পেজের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো সব আমরা কমপ্লিট করে দিয়েছি। আর স্ট্র্যাটেজিকের মধ্যে 120টার ওপর টপিক রয়েছে, যেটা 126টি পেজের মধ্যে কমপ্লিট করা আছে। যাদের প্রয়োজন অবশ্যই তোমরা নিয়ে নেবে, অ্যাপের মধ্যে ডেমো পিডিএফ এবং ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে। এছাড়া সামনে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য সায়েন্স আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, যাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারো। এবং এনটিপিসির একদম 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত বিগত বছরের সমস্ত জিকে কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে এগুলো তো আছেই। যার যেটা প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি প্লে স্টোর থেকে সকলে ডাউনলোড করে রাখবে।
পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোন ব্যাংকে ব্যাংকদের ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ব্যাংক কিন্তু বলা হয়ে থাকে। তার আগে তোমাদের বলে রাখি, এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যদি কারোর পিডিএফের জন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো ব্যাংক অফ ব্যাংক বলা হয়ে থাকে কোন ব্যাংকে? অবশ্যই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে কিন্তু বলা হয়ে থাকে ব্যাংক অফ ব্যাংক। এবং এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ, যার জাতীয়করণ হয়েছিল পরবর্তীকালে 1949 সালে। এবং এর প্রথম যদি বলা হয় ভারতীয় গভর্নর কে ছিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে সিডি দেশমুখ। তিনি কিন্তু প্রথম ভারতীয় গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের। আর হেডকোয়ার্টার মুম্বাইতে। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? পরের প্রশ্ন, ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর আন্দোলনে ডাক দিয়েছিলেন। এবং এখানেই কিন্তু একটি ধ্বনি উঠে এসেছিল, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। এছাড়া মনে রাখবে, এটা যেহেতু আগস্টের দিকে হয়েছিল, সেই জন্য এটাকে কিন্তু আগস্ট ক্রান্তি বা আগস্ট আন্দোলন হিসাবেও কিন্তু আমরা জানি। এবং এই সময়ই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, সেই সময় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অন্তর্গত যে তমলুক যে শহর রয়েছে, সেখানেই কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছে, অর্থাৎ অ্যাডপ্টেড করা হয়েছিল গণপরিষদ দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাবে, কবে আমরা এটাকে গ্রহণ করেছিলাম? 1949 সালে তো করেছিলাম, কিন্তু কোন তারিখে? 26শে নভেম্বর। 26 নভেম্বর 1949-এ ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা এটাকে গ্রহণ করা হয়েছিল। এবং এই জন্য এটাকে কিন্তু আমরা কনস্টিটিউশন ডে হিসাবে সেলিব্রেট করে থাকি এই 26 নভেম্বরকে, যেটা সংবিধান দিবস হিসাবে পালন করি। আর এই 1950 সালের 26শে জানুয়ারি, সেই দিন আমরা এটাকে কার্যকর করেছিলাম। এবং এটাকেই বলা হয়ে থাকে আমাদের প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, 26 জানুয়ারি। পরের আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস তোমরা দেখে রাখবে, এই যে সংবিধান, এটা তৈরি করতে মোট টাইম কত লেগেছিল? যেটা 2 বছর 11 মাস 18 দিন টোটাল এখানে কিন্তু টাইম লেগেছিল। এবং এই যে আমাদের খসড়া কমিটি ছিল না, যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। তিনি কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কিন্তু তিনি ছিলেন। পরের প্রশ্ন, প্রশান্ত চন্দ্র মহলানবিশ নিচের কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এবং এর সাথে মনে রাখবে, তিনি কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? কলকাতায়, 1931-এ, ঠিক আছে। তাকেই কিন্তু বলা হয়ে থাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, বা পরিসংখ্যানের জনক কিন্তু বলা হয়ে থাকে এই PC মহলানবিশকেই। তার সাথে দেখে রাখবে, তিনি এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার টাইম পিরিয়ড হচ্ছে 1956 থেকে 61, এটা কিন্তু তারই কিন্তু তৈরি করেছিলেন। অর্থাৎ এই মহলানবিশ যে মডেলের ওপর ভিত্তি করে কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল, যেখানে শিল্পের ওপর, ইন্ডাস্ট্রির ওপর সবথেকে বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, ভোট দেওয়ার বয়স যেটা 21 বছর ছিল আগে, সেটাকে কমিয়ে 18 বছরে করা হয়েছে। এটা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে আনা হয়েছিল? তো এটি কিন্তু 61 নাম্বার সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল, যেটা 1988-র দিকে হয়েছিল। এবং এটা যদি বলা হয় কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল, এই সময় কিন্তু রাজীব গান্ধী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় কিন্তু এটা করা হয়েছে, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু জাতীয় ভোটার্স ডে, এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। 25শে জানুয়ারি কিন্তু আমরা ন্যাশনাল ভোটার্স ডে কিন্তু সেলিব্রেট করে থাকি। আর ইলেকশন কমিশন, এটা 324 নম্বর আর্টিকেলে এটা কিন্তু রয়েছে। আর রাইট টু ভোট, যেটা 326-এ আছে। পৃথিবীর সবচেয়ে আর্দ্র দুটি স্থান কোনটি, যেখানে বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সবথেকে বেশি পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে সারা পৃথিবীর মধ্যে। সবথেকে আর্দ্রতম স্থান যেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। তো অবশ্যই অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই মেঘালয় রাজ্যে অবস্থান করছে এই দুটো। এটাই হচ্ছে আমাদের বিশ্বের সবথেকে বৃষ্টিবহুল স্থান, যেখানে 1080 সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের ঠিক মাঝখান দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা প্রসারিত হয়েছে? তো ভারতের ঠিক মাঝামাঝি যে অক্ষরেখাটি গেছে, সেটা কিন্তু হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার, যেটা কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে, ঠিক আছে। এবং এটি সম্পর্কে মনে রাখবে, এটি টোটাল ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে দিয়ে গেছে।
এবং এই 5টি জেলার নাম মনে রাখতে হবে, যেহেতু পঞ্চায়েত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। যেমন পুরুলিয়ার ওপর দিয়ে গেছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার ওপর দিয়ে কিন্তু এটি হয়েছে, এটি মানে গেছে আর কি। আর আরেকটা জিনিস প্রশ্ন আসে যে কোন নদী এই কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে, সেটা হয়ে যাবে মাহি রিভার। মাহি রিভার এটাকে কিন্তু 2বার অতিক্রম করেছে। পরের প্রশ্ন রয়েছে, ভালো লাগলে অবশ্যই সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। শিক্ষার অধিকার সংবিধানের মৌলিক অধিকার হিসাবে কোন অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে? তো শিক্ষার অধিকার যেটা রয়েছে, এটি একটি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যেটা আর্টিকেল নাম্বার 21 এতে কিন্তু দেওয়া রয়েছে। মনে রাখতে হবে যে 86 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল এটি, এবং এখানে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা ছিল তাদেরকে কিন্তু বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার অধিকার কিন্তু এই আইনের মাধ্যমে বা এই আর্টিকেলের মাধ্যমে সেটাকে কিন্তু প্রদান করা হয়ে থাকে। এবং শিক্ষার অধিকার আইন যেটা 2009 সালে আনা হয় এবং যেটা পাস হয়েছিল 2010-এ, অর্থাৎ 2010 থেকে এটা কিন্তু কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, অপশান অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশান নাম্বার বি, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মধ্যে। তো এই সম্পর্কে তোমরা কিন্তু মনে রাখবে, জাতীয় শিক্ষা দিবস আমরা কবে পালন করি সেটা কিন্তু অবশ্যই বলবে। ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে আমরা কোন দিনটি সেলিব্রেট করি এটা তোমরা সকলে জানিয়ে দেবে কমেন্ট সেকশানে। তার সাথে মনে রাখবে প্রথম ক্যাবিনেটে আইনমন্ত্রী কে ছিলেন? প্রথম ক্যাবিনেটের যে আইনমন্ত্রী তিনি কিন্তু বি আর আম্বেদকরই ছিলেন। তার সাথে এটাও মনে রাখতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা হ্যাঁ বলতে পারো স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার তিনি কিন্তু ছিলেন কে? বল্লভভাই প্যাটেল ছিলেন সেই সময়। আর স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম? রাজকুমারী অমৃতা কৌর, তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো স্বাধীন ভারতের যে প্রথম যারা যারা মন্ত্রিসভাগুলো ওগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের একটা হলো চলে আসতে পারে। পরের যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? তো এটা আমরা অনেকবারই করেছি। 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আইনি স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছে, এবং যেটা 1992 সালে কিন্তু পাস হয়েছিল এবং যেটা 1993 থেকে কার্যকর হয়। আর এটা কত নম্বর পার্টে রয়েছে? পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেটা পার্ট নাম্বার 9-এর অন্তর্গত রয়েছে, এবং এটি শিডিউল নম্বর 11-তে রয়েছে। কত নম্বর শিডিউল বা তপশিলে রয়েছে? এটা 11 নম্বর শিডিউলের অংশ রয়েছে। মনে রাখতে হবে যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে আমরা পালন করি? 24শে এপ্রিল আমরা পঞ্চায়েতি রাজ দিবস এটিকে কিন্তু পালন করে থাকি। আর প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু তৈরি হয়েছিল সেটা রাজস্থানের নাগোট ডিস্ট্রিক্টে, যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই পর্যন্ত ছিল আমাদের 20টি কোশ্চেন। ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দিও। আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এবং পেজটি ফলো না করে থাকলে এখনই করে রাখবে। আর প্লেলিস্ট প্রপারভাবে যদি পেতে চাও তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাবে। এছাড়া তোমরা কিন্তু টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং অ্যাপের মধ্যে কিন্তু তোমরা আজকের ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে, এবং এর আগের যে 17টা ক্লাসের পিডিএফ ছিল সেগুলো তোমরা পেয়ে যাবে। অ্যাপটি সকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে। সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অ্যাপ থেকে শুরু করে যাবতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু কিন্তু একটাই নাম, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এছাড়া এর আগের যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা ইতিহাস থেকে টপ 50 কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করেছি। সেগুলো কিন্তু সবই পরীক্ষায় আসা প্রশ্ন, অবশ্যই যারা যারা দেখোনি দেখে নেবে। 50টি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি, যেটা আমাদের রাজ্যেরই বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। এর সাথে সাথে এই ইতিহাসের পরবর্তী আমরা ভূগোলও নিয়েও আসবো। শুধু ইতিহাস এই 50টাই শেষ নয়, ঠিক আছে, এর পরবর্তী সিরিজও কিন্তু এই সিরিজের মধ্যেই আমরা কিন্তু অ্যাড করে দেবো, মানে এই প্লেলিস্টের মধ্যেই অ্যাড করবো এগুলো, যেগুলো পঞ্চায়েতের জন্য ইম্পর্টেন্ট। ইতিহাসের সেরা কোশ্চেন, ভূগোলের সেরা কোশ্চেন, সংবিধানের সেরা কোশ্চেন, পঞ্চায়েতি রাজ থেকে প্রশ্ন, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এরকম টপিক ওয়াইজও কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া অন্য কোনো যদি টপিক প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তোমরা যখন অ্যাপের মধ্যে যাবে সেখানে কিন্তু তোমরা পেইড সেকশানে তোমরা দেখতে পাবে এখানে গ্রুপ ডি সহ সমস্ত প্রিভিয়াস ইয়ার যত প্রশ্ন রয়েছে সব পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স মাসিক প্রতি মাসেরগুলো পেয়ে যাবে, 13 টাকা করে প্রাইস রয়েছে। তার সাথে তোমাদের বলে রাখি পঞ্চায়েতের স্পেশাল নোটস কিন্তু রেডি করা হচ্ছে, যেটা কিন্তু এই অ্যাপের মধ্যেই পাবে, এবং শীঘ্রই তোমাদেরকে সেটা জানানো হবে। পঞ্চায়েতের বেস্ট কন্টেন্ট আমি কিন্তু যেটা দেবো তোমাদেরকে, যেহেতু তোমাদের সাথে মানে যাই হোক তোমাদের কি বলবো, তোমাদের কিছু টাকা হলেও যদি তোমাদের থেকে নিই, আমি বেস্ট টু বেস্ট দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের এটা মনে হবে না যে টাকাটা ফালতু নষ্ট হয়েছে, ঠিক আছে, এটা আমি কখনোই তোমাদেরকে আনতে দেবো না। সেই অনুযায়ী কিন্তু বেস্ট স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমাদের জন্য আনছি, যার জন্য একটু টাইম লেগে যাবে। তো মোটামুটি তোমাদের মনে রাখো যে পরীক্ষার আগে, পরীক্ষার 1 মাস আগে পুরোটাই তোমাদের কভার করে দেওয়া হবে, ঠিক আছে। এর মধ্যে
মোটামুটি ধরে রাখো নোটিফিকেশান বেরোনোর আগেই আমি কিন্তু সমস্ত নোটস তোমাদেরকে দিয়ে দেবো অ্যাপের মধ্যে, ঠিক আছে? আর দেখা যাক নোটিফিকেশান কত দেরি করে এরা, আমি ঠিক জানিও না এই সম্পর্কে। আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে তোমরা জানো যে পঞ্চায়েতের কিন্তু একটা নতুন অ্যামেন্ডমেন্টও করা হয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যের বিধানসভায়, ঠিক আছে? সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশান বার করে দিতে পারে রাজ্য সরকার। আর এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বারবার চলে আসছে, পঞ্চায়েত যে এক্সামটা হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের পিএসসি কিন্তু নিতে পারে, ঠিক আছে? যেটা আগে হতো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে, কিন্তু এবার কিন্তু এটা পিএসসির মাধ্যমে হবে। সুতরাং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু ভালো রকমই থাকবে। পিএসসির প্রশ্ন তোমরা আগের বছরের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে, সে ক্লার্কশিপ হোক বা ফুড এসআই হোক বা অন্যান্য এক্সাম, দেখলেই তোমরা বুঝে যাবে ওর স্ট্যান্ডার্ড কিন্তু একটা মেনটেন করার চেষ্টা করবে। সুতরাং সব কিছুই তোমরা পেয়ে যাবে। চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং অ্যাপে যুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে।